Good evening everyone, welcome to my class. আজকে আবার একটা আরআরবি এনটিপিসি পিওয়াইকিউ সিরিজের ক্লাস নিয়ে চলে এসেছি, পার্ট নাম্বার 4। এর আগে অলরেডি 3টে পার্ট চ্যানেলে আপলোড আছে, যারা দেখোনি তারা দেখে নিও, যারা নতুন দেখছো এই ক্লাসটা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এবং এনটিপিসির ক্লাসেস ছাড়া আমাদের জেনারেল সায়েন্সের একটা সিরিজ চলছে, যেখানে আমরা জেনারেল সায়েন্সের বিভিন্ন এক্সামের কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করছি, সেই ক্লাসটাও তোমরা জয়েন করতে পারো। উইকেন্ডে হয়, সানডে অ্যান্ড স্যাটারডে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? Which of the following type of rays does not penetrate Earth's atmosphere? নিচের কোন ধরনের রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে না? অপশন এ ভিজিবল লাইট, অপশন বি এক্স রে, অপশন সি আলট্রাভায়োলেট লাইট, অপশন ডি হচ্ছে রেডিও ওয়েভ। দেখো এখানে সঠিক উত্তরটা তো বলবে, যদি কারোর জানা থাকে তো সঠিক উত্তর অপশন বি এক্স রে, আর যদি না জানা থাকে তাহলে কিভাবে এলিমিনেট করবে? ভিজিবল রে এটা তো হবে না, মানে এটা উত্তর হবে না, কারণ ভিজিবল লাইট যদি না আসতো তাহলে আমরা কিছু দেখতেই পেতাম না। নেক্সট হচ্ছে এক্স রে। এক্স রে আমি এখন আসছি না। আলট্রাভায়োলেট রে পৃথিবী পৃষ্ঠে আসে, যার জন্য বিভিন্ন রকমের ডিজিজ দেখতে পাই, আমরা স্কিন ক্যান্সার দেখতে পাই, এবং এই আলট্রাভায়োলেট রেজকে পৃথিবী পৃষ্ঠে আসতে বাধা দেয় কিছুটা পরিমাণ, সেটা কি না ওজোন লেয়ার। ওজোন লেয়ার বাধা দেয়, যেটা কোথায় রয়েছে না স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে রয়েছে। স্ট্র্যাটোস্ফিয়ারের আপার পার্টে রয়েছে, এবং এই ওজোন লেয়ারে গ্রিন হাউস গ্যাসের কারণে ওজোন হোল তৈরি হয়েছে, যার জন্য আলট্রাভায়োলেট রেডিয়েশন পৃথিবী পৃষ্ঠে অনেক বেশি করে পৌঁছাচ্ছে। তোমরা কমেন্ট করে বলবে এই ওজোন হোলকে কোন ইউনিটে মেজার করা হয়। সরি, ওকে। আর বাকি রইলো তাহলে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের ওয়েভলেন্থ অনেক বেশি হয়, ওয়েভলেন্থ ম্যাক্সিমাম হয়, যার জন্য রেডিও ওয়েভও কিন্তু পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়। ওয়েভলেন্থ কোনটাকে বলছি? একটা ওয়েভের একটা আপার পার্ট থেকে অন্য একটা আপার পার্ট, মানে ক্রাস্ট থেকে ক্রাস্টের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা ওয়েভলেন্থ বলতে পারি। এই মাঝখানের পার্ট থেকে এই একটা ক্রাস্ট এবং একটা ট্রাফ নিয়ে যেটা হচ্ছে, এটাকেও আমরা একটা ওয়েভলেন্থ বলতে পারি, বা একটা ট্রাফ থেকে আর একটা ট্রাফের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটাকেও আমরা ওয়েভলেন্থ বলতে পারি। ওয়েভলেন্থের ইউনিট কি? ওয়েভলেন্থের ইউনিট হচ্ছে সেন্টিমিটার বা ন্যানোমিটার, সেটাকে আমরা মিটারেও এক্সপ্রেস করতে পারি। আর একটা টার্ম আমরা কি পড়েছিলাম আগের দিন, যে ফ্রিকোয়েন্সি। এই একটা ওয়েভলেন্থ আর একটা হচ্ছে এই একটা ওয়েভলেন্থ, এই দুটোর মধ্যে ফ্রিকোয়েন্সি কোনটার বেশি না এইটার বেশি, কারণ এটার ইউনিট লেন্থে অনেক বেশি ওয়েভ আমরা দেখতে পাচ্ছি। এতটা পর্যন্ত লেন্থে যতটা ওয়েভ দেখতে পাচ্ছি, এখানে অনেক কম দেখতে পাচ্ছি, তাহলে এর হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি। একদম লেমেন্স ল্যাঙ্গুয়েজে বোঝার চেষ্টা করবে। এবং ফ্রিকোয়েন্সির সাথে ওয়েভলেন্থের তাহলে কিরকম সম্পর্ক পেলাম? ফ্রিকোয়েন্সির সাথে ওয়েভলেন্থের ইনভার্সলি সম্পর্ক পেলাম, 1/λ। আর একটা জিনিস, আর একটা ইকুয়েশন আমরা এখানে পড়ে নিই, যাতে পরবর্তী স্লাইডে আমাদের বুঝতে অসুবিধা হয়। এই ফ্রিকোয়েন্সিকে নিউ দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে? এটা মিউ নয়, কিন্তু মিউ আলাদা। এই E is equals to H নিউ, এই সমীকরণটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে E হচ্ছে এনার্জি আর নিউ হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, আর এই এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এটা একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটা যদি আমি তুলে দিই, তাহলে আমি এখানে লিখতে পারি ই ডিরেক্টলি প্রপোর্শনাল টু নিউ। তাহলে এনার্জি যদি বেশি হয় তাহলে তার ফ্রিকোয়েন্সিও বেশি হবে, বা ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তাহলে তার এনার্জি বেশি হবে। এইবার যে সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গুলো আমরা দেখতে পাই, সেটাকে যদি আমি এরকম পরপর সাজাই, তাহলে প্রথমে পাবো হচ্ছে রেডিও ওয়েভ, দেন মাইক্রোওয়েভ, দেন ইনফ্রারেড, দেন ভিজিবল লাইট, দেন আলট্রাভায়োলেট, দেন এক্স রে, দেন গামা রে। তাহলে গামা রের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে এর ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম, তাহলে এর এনার্জিও ম্যাক্সিমাম।
এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি মিনিমাম এইদিকে, যত আমরা এইদিকে মুভ করব ফ্রিকোয়েন্সি কমতে থাকবে মিনিমাম, ওয়েভলেন্থ বাড়তে থাকবে এবং এনার্জিও কমতে থাকবে। ওকে, এই যে সিকোয়েন্সটা রয়েছে এটাকে আমরা একটা ট্রিকের সাহায্যে মনে রাখতে পারি। ট্রিকটা আমার বানানো নয়, আমি প্রথমেই বলে দিচ্ছি। যেখান থেকে আমি ট্রিকটা কপি করেছি নামটা আমি নিতে পারছি না, যদি কেউ জেনে থাকো জানবে, কমেন্ট করার দরকার নেই, কারণ পাবলিক ফোরাম ভাববে যে আমি বাকি সবকিছু ওখান থেকে কপি করছি। বাট কপি না, যখন কোনো একটা জিনিস অনলাইন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল রয়েছে তখন সেই জিনিসটা ইউজ করা যায় যতক্ষণ না সেটা তার উপর কোনো কপিরাইট ক্লেম রয়েছে। তো আমি এটাও জানি না যে ওই ট্রিকটা উনি নিজে বানিয়েছিলেন কিনা, বাট ট্রিকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা হচ্ছে রিচ ম্যান, রিচ ফর রেডিও, ম্যান ফর মাইক্রোওয়েভ, ইন ফর ইনফ্রারেড, রিচ ম্যান ইন ভিক্টোরিয়া ইউজ এক্সট্রা গোল্ড। ওকে, তো এখান থেকে আমরা এইভাবে মনে রাখতে পারবো ইনক্রিজিং ফ্রিকোয়েন্সির অর্ডারে। ওয়েভলেন্থ, রেডিও ওয়েভ কোথায় ইউজ করা হয়? রেডিওতে। মাইক্রোওয়েভ, আচ্ছা মাইক্রোওয়েভে যখন তোমরা খাবার গরম করো তখন মাইক্রোওয়েভের যে ফ্রিকোয়েন্সি সেটা ওয়াটার মলিকিউলের ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ হয় এবং ওয়াটার মলিকিউল গুলো সেখানে গরম হয় সব থেকে বেশি। ঠিক আছে, দেখবে তুমি একটা দুধ গরম করতে দেবে 30 সেকেন্ড আর 30 সেকেন্ড ওয়াটার গরম করতে দেবে, কোনটা বেশি তাড়াতাড়ি গরম হবে? ওয়াটারটা। এটার অন্য লজিকও অনেকে দিতে পারো তোমরা, স্পেসিফিক হিট হ্যান ত্যান, বাট সেখানে আমরা মাইক্রোওয়েভের যে ফ্রিকোয়েন্সিটা ইউজ হয় সেটা ওয়াটার মলিকিউলের ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে ইউজ হয়, কারণ প্রত্যেকটা ফুড তার মধ্যে কিছু থাকুক না থাকুক ওয়াটার মলিকিউল তো থাকবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ গ্রিন হাউস গ্যাস? নিচের কোনটি একটি গ্রিন হাউস গ্যাস নয়? নাইট্রোজেন অক্সাইড, মিথেন, সালফার, হেক্সাফ্লোরাইড নাকি কপার ডাইঅক্সাইড? কোনটা একটি গ্রিন হাউস গ্যাস নয়? সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন ডি, কপার ডাইঅক্সাইড, যেটা একটা গ্রিন হাউস গ্যাস নয়। নাইট্রোজেনের সমস্ত অক্সাইড গুলোই গ্রিন হাউস গ্যাসের কাজ করে। মিথেন, যার ফর্মুলা হচ্ছে CH4, সেটাও একটা গ্রিন হাউস গ্যাস এবং এটা হচ্ছে সব থেকে সিম্পলিয়েস্ট হাইড্রোকার্বন, তাই তো? আগের দিনের আমরা সায়েন্সের ক্লাসে পড়েছিলাম। এবং দিস ইজ আ অ্যালকেন, কারণ এর মধ্যে সবগুলো সিঙ্গেল বন্ড রয়েছে। ওকে, নাইট্রোজেনের যে সমস্ত অক্সাইড গুলোর নাম মনে রাখতে হবে সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড NO, সংকেত মনে রাখবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 এবং নাইট্রাস অক্সাইড N2O, তিনটে সংকেতই কিন্তু ফর্মুলায় কিন্তু তোমাদের যেন মনে থাকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, which of the following festival did the জালিয়ানবাগ ম্যাসাকার take place? জালিয়ানবাগ হত্যাকাণ্ড কোন উৎসবে সংঘটিত হয়েছিল? বৈশাখী, গুরু নানক জয়ন্তী, দিওয়ালি নাকি হোলি? 3 নম্বর বা 2 নম্বর ক্লাসে আমরা জালিয়ানবাগ হত্যাকাণ্ড সম্পর্কে পড়েছিলাম এবং সেখানে দেখেছিলাম যে রওলাট অ্যাক্টের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এক জালিয়ানবাগ যে মাঠে সেখানে বৈশাখীর দিন অনেক মানুষ একসাথে একত্রিত হয়েছিল এবং শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছিল। তারা নিরস্ত্র ছিল, তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। সৈফুদ্দিন কিচলু এবং সত্যপালের অ্যারেস্টের এগেনস্টে তারা প্রতিবাদ জানাচ্ছিল, যারা সত্যাগ্রহ পালনের পর তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। এবং রওলাট অ্যাক্টের এগেনস্টে ব্যক্তিগত সত্যাগ্রহ কে পালন করেছিল সেটা তোমরা কমেন্ট করে বলবে। এটা কবে এসেছিল? 1919-এ এসেছিল এবং জালিয়ানবাগ হত্যাকাণ্ড হয়েছিল বৈশাখীর দিন, তাই তো? এবং জালিয়ানবাগ হত্যাকাণ্ডের পরে জালিয়ানবাগ হত্যাকাণ্ডের যে ঘটনাটা ঘটেছিল সেটার ইনভেস্টিগেট করার জন্য যে কমিশনটা গঠন করা হয়েছিল সেটা হচ্ছে হান্টার কমিশন। আমি আগে যে কথাগুলো বললাম সেগুলো লিখলাম না, কারণ সেগুলো অলরেডি আমি ক্লাসে পড়িয়ে দিয়েছি। Next question, question number 4, which of the following is not a computer virus? নিচের কোনটি একটি কম্পিউটার ভাইরাস নয়? AIDS, আন্না কর্নিকোভা, ব্রেন নাকি ডন? কোনটা হচ্ছে কম্পিউটার ভাইরাস নয়? দেখতে উত্তরটা 1A মনে হলেও উত্তরটা কিন্তু A নয়। AIDS কিন্তু কম্পিউটার ভাইরাস, যে একদম প্রথম দিকে যে সমস্ত কম্পিউটার ভাইরাসকে আইডেন্টিফাই করা গেছিল তাদের মধ্যে একটা। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, ডন কম্পিউটার ভাইরাস নয়। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5,
relocation of endangered or rare species from their natural habitat to protected areas uh, ac- e- sorry equipped for their protection and preservation is called বিপন্ন বা বিরল প্রজাতির যে সমস্ত স্পিসিস রয়েছে তাদের প্রাকৃতিক আবাসস্থল থেকে তাদের সুরক্ষা এবং সংরক্ষণের জন্য সজ্জিত সুসংরক্ষিত অঞ্চলের পুনর্বাসকে বলা হয় এক্সিটু কনজারভেশন, ইনসিটু কনজারভেশন, এক্সাইল কনজারভেশন নাকি এসকেপ কনজারভেশন। রিসেন্টলি যে আদানির যে জামনগরে যে প্রাইভেট জুটা রয়েছে সেটা নিয়ে কন্ট্রোভার্সির কথা কারা কারা শুনেছো? যদি না শুনে থাকো একটু নিউজটা দেখে নিও, কারণ সেখানে অনেকগুলো অ্যাক্টের কথা বলা হয়েছে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, কিছু লিগাল যে সমস্ত কনফারেন্স হয়েছিল তাদের যে সমস্ত প্রোটোকল রয়েছে সেগুলোর এগেইনস্টে কিভাবে সেখানে প্রোটেক্টেড এরিয়াতে স্পিসিস আনা হচ্ছে এবং সেটাকে কিভাবে ইউজ করা হচ্ছে সেটা নিয়ে কিন্তু একটা রিসেন্ট কন্ট্রোভার্সি হয়েছে, সেটা একটুখানি দেখে নিও নিউজটা। আচ্ছা, তো এখানে জিজ্ঞেস করেছে যে একটা স্পিসিস যেগুলো রেয়ার বা এন্ডেঞ্জার স্পিসিস রয়েছে সেগুলোকে তাদের নিজস্ব হ্যাবিটেট থেকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও কনজার্ভ করাকে কি বলা হয়? কনজারভেশন ক্যান বি ডিভাইডেড ইন্টু টু পার্ট। ওয়ান হচ্ছে এক্সিটু কনজারভেশন, ওয়ান হচ্ছে ইনসিটু কনজারভেশন। এখানে সঠিক উত্তর হচ্ছে এক্সিটু কনজারভেশন। এবং যেখানে হচ্ছে কি ধরো রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগারের ন্যাচারাল হ্যাবিটেট কোনটা? সুন্দরবন অঞ্চল। সুন্দরবন অঞ্চল থেকে তুলে নিয়ে গিয়ে যদি আমরা কাশ্মীরের কোন একটা জুতে বা আফ্রিকা বা আমেরিকা বা হোয়াট এভার ইন দ্য ওয়ার্ল্ড, হোয়ার এভার ইন দ্য ওয়ার্ল্ড যেখানেই হোক না কেন সেটাকে আমরা যদি রাখি এবং সেটাকে প্রোটেক্ট করে রাখি তাহলে সেটা হচ্ছে তার এক্সিটু কনজারভেশন। এক্সিটু কনজারভেশনের এক্সাম্পল কি না? জু, বোটানিক্যাল গার্ডেন, এগুলো হচ্ছে সব এক্সিটু কনজারভেশনের এক্সাম্পল। ইনসিটু কনজারভেশন, আচ্ছা আর একটা এখানে এক্সিটু কনজারভেশনে তোমার স্পাম ব্যাংককে যে স্পাম বা এমব্রায়ো কনজার্ভ করা হচ্ছে সেগুলো কিন্তু তোমার এক্সিটু কনজারভেশনের মধ্যেই পড়ে। আর স্পাম ব্যাংকে স্পাম কনজার্ভ করা হয় লিকুইড নাইট্রোজেনে -190 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 190 to 195 মাইনাসে ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে লিকুইড নাইট্রোজেনে কনজার্ভ করা হয়। এবং এই এত এক্সট্রিমলি কোল্ড টেম্পারেচার কনজার্ভ করা হয় সেটাকে বলা হয় ক্রায়ো প্রিজার্ভেশন। ক্রায়ো প্রিজার্ভেশন। ইনসিটু কনজারভেশন মানে তার ন্যাচারাল হ্যাবিটেটে কনজার্ভ করা। যেমন সুন্দরবন অঞ্চলে তো রয়্যাল বেঙ্গল টাইগারকেও কনজার্ভ করা হয়, সেটা হচ্ছে আমাদের ইনসিটু কনজারভেশন। যেমন ধরো ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এগুলো সব হচ্ছে আমার ইনসিটু কনজারভেশনের এক্সাম্পল। এক্সাইল কনজারভেশন বা এসকেপ কনজারভেশন বলে কিছু হয় না, দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল টার্ম। Next question, question number 6. From which country is the fundamental duties of the Indian Constitution borrowed? ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইউকে, ইউএসএ, ইউএসএসআর নাকি অস্ট্রেলিয়া? কোথা থেকে নেওয়া হয়েছে? এটা তো ইজি কোয়েশ্চেন। ফান্ডামেন্টাল ডিউটিস কোন পার্টে উল্লেখিত আছে? অপশন নাম্বার সি সঠিক উত্তর, ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে। ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে ইউএসএ থেকে। ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে ইউএসএ থেকে, এবং ইউএসএ থেকে আরো অনেক কিছু নেওয়া হয়েছে, কিছু এক্সাম্পল দাও। অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে? প্রিয়াম্বেলের ল্যাঙ্গুয়েজ নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। ইউকে থেকে বাইক্যামেরালিজম নেওয়া হয়েছে, প্রেসিডেন্টের অফিস নেওয়া হয়েছে, এগুলো নেওয়া হয়েছে। ফান্ডামেন্টাল রাইট কোথায় রয়েছে? পার্ট 3 তে রয়েছে। ফান্ডামেন্টাল রাইট রয়েছে পার্ট 3 তে। ফান্ডামেন্টাল ডিউটিস কোথায় রয়েছে? ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে এখানটাতে রয়েছে, দেখো ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে একটাই আর্টিকেলে, খেয়াল রাখবে ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে একটাই আর্টিকেলে এবং যেটা রয়েছে পার্ট 4A তে, তাই তো? পার্ট 4A তে রয়েছে, এখানে যখন লিখছিলাম এখানেই লিখে নি, পার্ট 4A তে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস। যখন কনস্টিটিউশন এনাক্ট করা হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1950 তখন কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না, ফান্ডামেন্টাল ডিউটিস পরে কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছে, তাই তো? এবং এখানে 51A তে কতগুলো ক্লজ রয়েছে? কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস আছে টোটাল?
How many fundamental duties? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা। 10টা ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে এবং এই ফান্ডামেন্টাল ডিউটিস গুলো কি, এখানে কি বলা হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিসে, মানে আমাদের জনগণকে নির্দেশ দেওয়া হয়েছে যে নেশনের প্রতি বা স্টেটের প্রতি আমাদের কি কি দায়িত্ব রয়েছে সেটা। ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যে আমরা দুটো কি বলবো কমিশনের কথা মনে রাখি, সেই কমিশনের নাম তোমরা বলবে। এবং এখানে এই ফান্ডামেন্টাল ডিউটিস গুলো শুধুমাত্র ইন্ডিয়ানদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা কিন্তু ফরেনারদের জন্য অ্যাপ্লিকেবল না। কি বলা হয়েছে? টু অ্যাভয়েড দ্য কনস্টিটিউশন টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন এন্ড রেসপেক্ট ইটস আইডিয়াস অ্যান্ড ইনস্টিটিউশন। রেসপেক্ট করার কথা বলা হয়েছে, অ্যাবাইড করার কথা বলা হয়েছে, এবং আমাদের কনস্টিটিউশন মেকারদের যে একটা নোবেল আইডিয়া ছিল সেটাকে ফলো করার কথা বলা হয়েছে। To uphold and protect the sovereignty, unity and integrity, protect করার কথা বলা হয়েছে। To defend the country and render national service when called up to do so, যখন তোমাকে দরকার পড়বে এবং যখন ন্যাশনাল সার্ভিসের জন্য তোমাকে ডাকা হবে তখন যেন তুমি সেখানে থাকো। টু প্রমোট হারমোনি অ্যান্ড দ্য স্পিরিট অফ কমন ব্রাদারহুড, মানে ভ্রাতৃত্ব এবং নিজেদের মধ্যে মিলেমিশে থাকার কথা বলা হয়েছে। অ্যামং অল দ্য পিপল অফ ইন্ডিয়া, ওকে, রিলিজিয়াস কোনো ডিসক্রিমিনেট না করে সবার মধ্যে ভ্রাতৃত্ব প্রমোট করার কথা বলা হয়েছে। টু ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ দ্য কম্পোজিট কালচার, আমাদের যে রিচ হেরিটেজ এবং কালচার আছে সেটাকে ভ্যালু করতে বলা হয়েছে। টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট ইনক্লুডিং ফরেস্ট, লেক, যে সমস্ত ন্যাচারাল এনভায়রনমেন্ট রয়েছে ফরেস্ট, লেক, রিভার, ওয়াইল্ড লাইফ, এগুলোকে প্রোটেক্ট করার কথা বলা হয়েছে। টু ডেভেলপ দ্য সাইন্টিফিক টেম্পার ডেভেলপ করার কথা বলেছে। এবং টু সেফগার্ড দ্য পাবলিক প্রপার্টি অ্যান্ড অ্যাডজার ভায়োলেন্স, পাবলিক প্রপার্টি সেফগার্ড করার কথা বলেছে। তুমি মানে প্রোটেস্ট করবে, সেটার জন্য তুমি বাস পুড়িয়ে দিচ্ছ, ট্রেন ভেঙে দিচ্ছ, এটা কিন্তু অ্যাজ এ ইন্ডিয়ান তোমার এটা করা কিন্তু কর্তব্য নয়। টু সার্ভাইভ টুয়ার্ডস টু স্ট্রাইভ টুয়ার্ডস এক্সেলেন্স ইন অল স্ফেয়ার ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভলি, নেশন যাতে উন্নত হয় সেটার দিকেও খেয়াল রাখতে বলা হয়েছে। এবং এখানে একটা আমাদেরকে মনে রাখতে হবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, যেটা হয়েছিল 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, যেখানে একটা ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়েছিল এবং টোটাল 11 ফান্ডামেন্টাল ডিউটিস হয়ে গেছিল। ক্লিয়ার? তাহলে এখন এই মুহূর্তে আমাদের টোটাল 11 ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। Question number 7. In India, the highest cricket ground above the sea level lies in which state? ভারতে সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় কোন ক্রিকেট মাঠটি অবস্থিত, যেটা কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, সিকিম, উত্তরপ্রদেশ নাকি আসাম? সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন এ, হিমাচল প্রদেশে অবস্থিত। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে ভুলে গেলাম আগের কোয়েশ্চেনটাতে, যে এই 11th ফান্ডামেন্টাল ডিউটিসটা অ্যাড করা হয়েছিল, সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যে গার্জেনদের ডিউটি 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদেরকে এডুকেশন প্রোভাইড করা। ঠিক আছে, এডুকেশন প্রোভাইড করা, ইটস রিলেটেড টু এডুকেশন। আর আমরা এখানে ফান্ডামেন্টাল রাইট পড়লাম এবং এখানে ডিপিএসপি কোন দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে তোমরা কমেন্ট করে বলবে, যেটা রয়েছে পার্ট 4 এ। এবং এখানে রাজ্যকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কিভাবে একটা স্টেটকে গভর্ন করতে হবে। ওকে, ইন 1831 electrically became viable for use in technology when Dash created the electric dynamo. 1831 সালে বিদ্যুৎ প্রযুক্তি ব্যবহারের জন্য কার্যকর হয়ে ওঠে যখন কে বৈদ্যুতিক ডায়নামো তৈরি করে? অপশন এ হচ্ছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, ভোল্টা, ফ্যারাডে নাকি এডিসন? থমাস এডিসন, মাইকেল ফ্যারাডে নাকি ভোল্টা নাকি ফ্র্যাঙ্কলিন? কে বানিয়েছিল হচ্ছে ডায়নামো, বৈদ্যুতিক ডায়নামো কে বানিয়েছিলেন? থমাস এডিসনের নাম কিসের সাথে যুক্ত সেটাও তোমরা কমেন্ট করেই বলবে। মাইকেল ফ্যারাডে হচ্ছে এখানে সঠিক উত্তর, যিনি হচ্ছে ডায়নামো বানিয়েছিলেন। ডায়নামো বানানোর ফলে ইলেকট্রিক জেনারেট করা ইজি হয়ে গেছিল এবং ইলেকট্রিক জেনারেট করা পসিবল হয়েছিল, যেটা মাইকেল ফ্যারাডে বানিয়েছিলেন। ফ্যারাডে কিসের ইউনিট? এনার নাম অনুসারে একটা ইউনিট আছে যেটা হচ্ছে ফ্যারাডে, সেটা কিসের ইউনিট? ইউনিট এন্ড মেজারমেন্টের একটা ক্লাস নেব।
কি বানিয়েছিলেন কমেন্ট করে বলবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইন্ডিয়া বর্ন শিবা শিবা আয়াদুরাই ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইনভেনশন অফ, ভারতীয় বংশোদ্ভূত শিবা আয়াদুরাই কোন কিসের আবিষ্কারের সাথে যুক্ত? ইমেল, ইন্টারনেট, কিবোর্ড নাকি মাউস? কিসের আবিষ্কারের সাথে যুক্ত শিবা আয়াদুরাই? তিনি হচ্ছে ইমেল আবিষ্কারের সাথে যুক্ত, ইমেলের যে টেকনোলজি সেটা আবিষ্কারের সঙ্গে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ ইউনিয়ন টেরিটরি ইজ, ভারতীয় প্রজাতন্ত্রে একটি কেন্দ্রশাসিত অঞ্চল কে প্রশাসনিক প্রধান কে? কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধান কে? লেফটেন্যান্ট গভর্নর, গভর্নর, প্রেসিডেন্ট নাকি প্রাইম মিনিস্টার? তো কেন্দ্রশাসিত অঞ্চল, কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ভারতে? কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? তোমরা কে কে ক্লাস করো আমি জানি না, কিন্তু আমি কমেন্ট একটাও পাই না। এতগুলো যে কোয়েশ্চেন আমি ছেড়ে যাই ক্লাসের মধ্যে, তোমরা কি ক্লাস দেখো নাকি জাস্ট আসো দেখে চলে যাও এরকম ব্যাপার? আমি একটাও কমেন্ট পাই না। তো যাই হোক, এখানে সঠিক উত্তর হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর। তাকে অ্যাপয়েন্ট কে করেন? অ্যাপয়েন্ট করেন অবশ্যই প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন। গভর্নরকেও কিন্তু প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন, প্রাইম মিনিস্টারকেও প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11, the Jayakwadi project, which is one of the largest irrigation project, is on the river dash. জায়াকওয়াড়ি প্রকল্প, যা ভারতের বৃহত্তম সেচ প্রকল্পগুলির মধ্যে একটি, সেটা কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী, নর্মদা, কৃষ্ণা নাকি তাপি? কোন নদীর তীরে অবস্থিত জায়াকওয়াড়ি প্রকল্প? জায়াকওয়াড়ি প্রকল্প অবস্থিত হচ্ছে গোদাবরীতে। গোদাবরী কোথায় অবস্থিত? গোদাবরী হচ্ছে সাউথ ইন্ডিয়াতে অবস্থিত। ইম্পর্টেন্ট যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে তার কিছু নাম আমি এখানে লিখছি। যেমন ফার্স্টেই আমাদের দেখতে হবে তেহরি বাঁধ। তেহরি বাঁধ, তেহরি বাঁধ কোথায় আছে? না, এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ, হাইয়েস্ট, হাইয়েস্ট বলেছে কিন্তু, ঠিক আছে, লার্জেস্ট বলিনি। আচ্ছা, এরপর হচ্ছে এটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। কোন নদীর ওপর অবস্থিত? না, ভাগীরথী নদীর ওপর অবস্থিত। নেক্সট কি? নেক্সট হচ্ছে হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধ, হীরাকুদ বাঁধ হচ্ছে সব থেকে দীর্ঘতম, লংগেস্ট। আচ্ছা, এখানে ইংলিশটাও লিখে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। ভারতের দীর্ঘতম বাঁধ কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। কোন নদীর ওপর অবস্থিত? মহানদীর ওপর অবস্থিত। নেক্সট হচ্ছে তোমার ভাকরা নাঙ্গল বাঁধ। ভাকরা নাঙ্গল বাঁধ কোথায় অবস্থিত? ভাকরা নাঙ্গল বাঁধ অবস্থিত হচ্ছে, এটা হচ্ছে লার্জেস্ট, মানে এর ক্যাপাসিটি সব থেকে বেশি ভারতের, এটা লংগেস্ট, ঠিক আছে। বৃহত্তম বাঁধ, লার্জেস্ট। এটা কোথায় অবস্থিত? শতদ্রু নদীতে অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, পাঞ্জাব, ঠিক আছে। আর এই যে ভাকরা নাঙ্গল বাঁধের এখানে যে জলাধারটা রয়েছে, সেই জলাধারটার নাম কি? সেই জলাধারটার নাম হচ্ছে গোবিন্দ সাগর হ্রদ। গোবিন্দ সাগর হ্রদ। ওকে, নেক্সট এখানে আমরা ইম্পর্টেন্ট
বাঁধগুলো সম্পর্কে পড়েই নি। তারপর হচ্ছে কাল্লানালাই বাঁধ। কাল্লানালাই বা কাল্লানাইও অনেক সময় লেখা হয়। এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে তামিলনাড়ুতে। এবং এটা ভারতের প্রাচীনতম বাঁধ, ওল্ডেস্ট। কতটা প্রাচীন? না, চোল রাজা কারিকল নির্মাণ করেন। চোলদের ইতিহাস যখন আমরা পড়ি, আমরা দুটো চোলদের ইতিহাস পড়ি, একটা হচ্ছে আর্লি চোলাস, একটা হচ্ছে ইম্পেরিয়াল চোলা। তো কারিকল নির্মাণ করেন এই বাঁধটি, এবং যেটা হচ্ছে কাবেরী নদীতে অবস্থিত। চোলেদের নৌবাহিনী কিন্তু অনেক বেশি স্ট্রং ছিল। নদীটা লিখে দিই, তারপর কালারটা চেঞ্জ করে। নেক্সট কোন বাঁধ সম্পর্কে পড়বো? নেক্সট হচ্ছে আমরা পড়বো নাগার্জুন সাগর বাঁধ। নাগার্জুন, নাগার্জুন সাগর বাঁধ। নাগার্জুন সাগর বাঁধ হচ্ছে বিশ্বের বৃহত্তম, এর যে জলাধারটা রয়েছে সেটাকে নাগার্জুন সাগর জলাধার বলছে, বিশ্বের বৃহত্তম মনুষ্য সৃষ্টি হ্রদ। যদিও এসএসসি কিন্তু এই অ্যান্সারটা আবার নেয়নি। এসএসসি লার্জেস্ট আর্টিফিশিয়াল লেকের অ্যান্সার নিয়েছে ভোপালের একটা কি লেক, ভোজ তাল বোধহয়, যতদূর সম্ভব একবার চেক করে নিও, সেটা নিয়ে কিন্তু কেস হয়েছে এখনো। কিন্তু সঠিক উত্তর লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক যদি জিজ্ঞেস করে, সেটা নাগার্জুন সাগরই হবে। এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে তেলেঙ্গানাতে। তেলেঙ্গানা প্লাস অন্ধ্রপ্রদেশ বর্ডারে অবস্থিত। আমি কিন্তু বেনিফিশিয়ারি স্টেট বলছি না, সেগুলো বললে কিন্তু আরো হবে। মানে কোন কোন স্টেট এই জলাধার থেকে বেনিফিশিয়ারি হয়ে থাকে, কৃষ্ণা নদীতে অবস্থিত, ঠিক আছে এটা। নেক্সট কি? নেক্সট হচ্ছে শ্রীশৈলম বাঁধ। আমি এখানে সব বাঁধগুলি লিখে দেবো, ক্লাসটা একটু বড় হলেও হোক, অসুবিধা নেই। শ্রীশৈলম বাঁধ কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত, এবং এটা কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। ওকে, তারপর হচ্ছে তোমার ইদুক্কি বাঁধ। ইদুক্কি বাঁধ অবস্থিত পেরিয়ার নদীতে, পেরিয়ার নদীতে অবস্থিত। এবং পেরিয়ার কোথায় আছে? পেরিয়ার হচ্ছে কেরালাতে। নেক্সট হচ্ছে কয়নার বাঁধ, কয়না। এটা অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে, কয়না নদীতেই অবস্থিত, কোয়েনা বা কয়না, কোয়েনাই লিখে দিই। মেত্তুর ড্যাম, মেত্তুর ড্যাম অবস্থিত হচ্ছে তোমার কাবেরী, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। এছাড়া রিহান্দ ভ্যালি, রিহান্দ ড্যাম, ইংলিশ হয়ে গেল লিখতে লিখতে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এটা অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ডে, রিহান্দ নদীর ওপর। ইন্দিরা গান্ধী সাগর ড্যাম অবস্থিত নর্মদাতে, গান্ধী সাগরও নর্মদাতে, তাহলে নর্মদা থেকে আমরা দুটো মনে রাখবো, একটা হচ্ছে ইন্দিরা গান্ধী,
এটা হচ্ছে গান্ধী সাগর। তাপ্তি নদীর ওপর কি ড্যাম অবস্থিত বলতো? তাপ্তিতে। তাপ্তি নদীর ওপর অবস্থিত হচ্ছে উকাই বাঁধ। উকাই বাঁধ। আর লেখার জায়গা পাচ্ছি না, এখানে কোথায় লিখবো, এখানে তো জায়গা নেই আর। আচ্ছা, আর্ট গুলো পরের দিনের ক্লাসে বলবো। এইগুলোই আপাতত মনে করো। কান্নানালাই, নাগার্জুন, রিহান্দ, শ্রীশৈলম, ইডুক্কি, কোয়েনা, মেত্তুর, উকাই এবং ইন্দিরা গান্ধী সাগর আর গান্ধী সাগর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট গ্লেসিয়ার ইন ইন্ডিয়া? নিচের কোনটি ভারতের বৃহত্তম হিমবাহ? গঙ্গোত্রী, দ্রাং দুরং গ্লেসিয়ার, সিয়াচেন গ্লেসিয়ার নাকি সাফার গ্লেসিয়ার? এটা তো ইজি কোয়েশ্চেন। অপশন সি, সিয়াচেন গ্লেসিয়ার হচ্ছে লার্জেস্ট গ্লেসিয়ার ইন ইন্ডিয়া। লার্জেস্ট গ্লেসিয়ার ইন দ্য ওয়ার্ল্ড জিজ্ঞেস করলে কি উত্তর হবে বলো তো? নেক্সট কোয়েশ্চেন, which was is the first women sports to be introduced in the Olympic? অলিম্পিকের প্রথম কোন মহিলা, কোন খেলা মহিলাদের জন্য চালু হয়েছিল? বাংলাটা উল্টো পাল্টা হয়ে গেছে। জিমন্যাস্টিক, ভলিবল, গলফ নাকি ব্যাডমিন্টন? কোনটা মহিলাদের জন্য প্রথমবারের জন্য চালু হয়েছিল? গলফ। অপশন সি এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14। দ্য খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্ট ইজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লোকেটেড ইন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড নাকি ছত্তিশগড়? খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্ট এটা কোন রাজ্যে অবস্থিত? অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর, মধ্যপ্রদেশে অবস্থিত। ওকে, একটু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্পর্কে দেখবো। তার আগে বলে দিই যে এর পরের যে কন্টেন্টটা সেটা আমার একান্ত নিজের বানানো। তো এখানে কেউ এসে অন্য কোনো কমেন্ট করো না। যদি করো তাহলে আগে তোমার ইনফরমেশনটা যেটা তুমি জানো যে কে বানিয়েছে না বানিয়েছে সেটা আগে ভেরিফাই করো, দেন বলো, ঠিক আছে? আর ভেরিফাই করো উইথ প্রুফ, এমনি এমনি কমেন্ট করতে এসো না, আমি ব্লক করে দেবো। তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা কারা ডিক্লেয়ার করে না? দ্য ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো। এটা একটা স্পেশালাইজড এজেন্সি যেটা ইউনাইটেড নেশনের অ্যাসোসিয়েটেড একটা অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার অবস্থিত প্যারিস, ফ্রান্সে। ঠিক আছে? এবং এখানে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যে সমস্ত ইম্পর্টেন্ট জায়গাগুলো রয়েছে, যেগুলো একটা ঐতিহ্য বহন করে রয়েছে, সেখানের জায়গাগুলোকে প্রোটেক্ট করার জন্য এরা কাজ করে। তো প্যারিস, ফ্রান্সে অবস্থিত। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস আর ইম্পর্টেন্ট প্লেসেস অফ কালচারাল ন্যাশনাল হেরিটেজ অ্যান্ড ডিসক্রাইব ইন দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন, যেটা এস্টাবলিশ হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1972। ইন্ডিয়া অ্যাকসেপ্ট দ্য কনভেনশন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 14 নভেম্বর 1977। নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, বাট এস্টাবলিশমেন্টটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। নাম্বার অফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া, কতগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এখনো পর্যন্ত? 43টা। এক্সাম দেওয়ার আগে যদি সেটা আপডেট হয়ে যায়, আপডেট করে নিও। এই 43টার মধ্যে যখন 35 হচ্ছে কালচারাল, 7টা হচ্ছে ন্যাচারাল এবং একটা হচ্ছে মিক্সড হেরিটেজ সাইট, যেখানে কালচারাল এবং ন্যাচারাল ক্রাইটেরিয়া দুটোই রয়েছে। ইন্ডিয়া হচ্ছে 6th লার্জেস্ট নাম্বার অফ সাইট ইন দ্য ওয়ার্ল্ড, মানে সব থেকে বেশি যে জায়গাগুলোতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বেশি আছে তার মধ্যে সব থেকে বেশি রয়েছে ইন্ডিয়াতে, যার মধ্যে মহারাষ্ট্রে সব থেকে বেশি আছে। এবং খাজুরাহো গ্রুপ অফ টেম্পলসটা আমরা পড়বো। এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইটকে আমরা তিনটে ক্যাটাগরিতে ডিফাইন করি, একটা হচ্ছে কালচারাল, একটা ন্যাচারাল, একটা মিক্সড। যার মধ্যে মিক্সড একটা রয়েছে, 7টা কালচারাল রয়েছে এবং 7টা ন্যাচারাল রয়েছে এবং 35টা কালচারাল রয়েছে। লেটেস্ট যেটা অ্যাড হয়েছে কালচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে, যেটা হচ্ছে আসামের ময়দাম, সেটা এখানে লেখা নেই। খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্ট, যেটার ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। কোন বছর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে গেছে? 1986-এ। এবং এটা হচ্ছে ছতরপুর ডিস্ট্রিক্টে রয়েছে এবং এখানে রয়েছে হিন্দু টেম্পলস এবং জৈন টেম্পলস। হিন্দু টেম্পলস আছে, জৈন টেম্পলস আছে। কারা বানিয়েছিল? না চান্দেলা রুলাররা বানিয়েছিল। লাস্ট কোয়েশ্চেন আজকে, ড্যাশ কেম ইনটু এক্সিস্টেন্স অন 12 July 1982 by transforming the agricultural credit function of RBI and refines functions of the then Agricultural Refines and Development Corporation.
কোয়েশ্চেনটার মানে কি, মানে এখানে কোন এজেন্সিটার কথা বলা হয়েছে, যে এজেন্সিটা 12 জুলাই 1982 তে এস্টাবলিশ হয়েছিল এবং যেখানে আরবিআই এর যে এগ্রিকালচার ক্রেডিট ফাংশন ছিল, এগ্রিকালচার মানে কৃষিকাজের জন্য যে লোন দিত আরবিআই, সেই পার্টটা এবং এগ্রিকালচার রিফাইন্স এবং ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে ফাংশন গুলো ছিল, সেই দুটো পার্ট একসাথে রিপ্লেস করে কোন অর্গানাইজেশনটা এসেছিল in the year of 1982. Security and Exchange Board of India SEBI, Small Industry Development Bank of India নাকি হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নাকি ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। সেবির তো কোনো কাজ নেই, সেবির তো কোনো কাজ এগ্রিকালচারের সাথে অ্যাসোসিয়েটেড নয়। সেবি কবে এস্টাবলিশ হয়েছিল? সেবি এস্টাবলিশ হয়েছিল 1988 এ, দেন তারপর সেবি অ্যাক্ট এসেছিল 1992 তে, তাই তো? 1988 দেন 1992 তে এটাকে সেবি অ্যাক্টের মাধ্যমে এটার মোডটাকে চেঞ্জ করা হয়েছিল। এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মুম্বাই অবস্থিত। আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তো 1982 তে না, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তো তারও অনেক আগে এস্টাবলিশ হয়েছিল। কবে এস্টাবলিশ হয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? 1934 এ অ্যাক্ট এসেছিল, 1935 এ এস্টাবলিশ হয়েছিল, 1949 এ ন্যাশনালাইজেশন হয়েছিল, তাই তো? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিয়ান যে গভর্নর ছিল, চেয়ারপারসন ছিল, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে চেয়ারপারসন ছিল তার নাম কি? সিডি দেশমুখ, এবং ফার্স্ট যে চেয়ারম্যান ছিল তার নাম হচ্ছে ও স্মিথ, তাই তো? এটা আমরা পড়েছি অলরেডি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেটাই হচ্ছে এগ্রিকালচারের সাথে অ্যাসোসিয়েটেড, এবং এটা এস্টাবলিশ হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1982 তে নাবার্ড অন দ্য রেকমেন্ডেশন অফ সিব্রামন কমিটি। এখানে একটা কমিটির নাম মনে রাখতে হবে, অন দ্য রিকমেন্ডেশন, ফ্যানটা অফ করে ক্লাস নিচ্ছি তাই আমি এত জোরে নিঃশ্বাসটা ছাড়লাম। এখানে নামটা ধরবে না, ওপরটাতে লিখছি। সিব্রামন কমিটি, ওকে। এবং এটা নয়, সরি, কোথায় গেল তোমার, হ্যাঁ, সেবির রিসেন্ট চেয়ারম্যানের নাম কি? আগে কে ছিল? মাধুরী পুরী ব্রুচ, যিনি ছিলেন ফার্স্ট ওমেন এবং ফার্স্ট নন আইএস চেয়ারপারসন। এখন কে আছেন? তুহিন কুমার পান্ডে। চারিদিকে কন্ট্রোভার্সি, এই সেবির যে আগের চেয়ারপারসন ছিলেন মাধুরী পুরী ব্রুচ, তার এগেনস্টেও কিন্তু বিভিন্ন রকমের কমপ্লেন এসছে এবং তারপরেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আরবিআই এর রিসেন্ট চেয়ারম্যান কে আছেন? আগে কে ছিলেন? আগে ছিলেন শক্তিকান্ত দাস, এখন আছেন সঞ্জয় মালহোত্রা। এটা তোমরা কমেন্ট সেকশনে বলবে। তো 15টাতে কার কত স্কোর হলো সেটা তোমরা জানিও, ক্লাসটা কেমন লাগলো সেটাও জানিও, এবং যদি কোনো ডাউট থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও।